সপ্তাহখানেক আগে থেকেই ঘোষণা দেওয়া হলো এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে নৌভ্রমণে। নির্ধারিত দিনের জন্য একটি জাহাজ ভাড়া করা হলো। জাহাজের নাম এমভি কাওয়ারচর। দিলুর সঙ্গে রহিমার কথা ফাইনাল হবার পর সবকিছু গোছাতে অনেক ঝুঁকি পোহাতে হয়েছে। এটা এতটাই সিক্রেট অপারেশন যে দিলু আর দিলুর একান্ত বিশ্বস্ত কয়েকজন ছাড়া আর কেউ কিছুই জানে না। যারা দিলুর বিশ্বস্ত তারা রাজনীতির কেউ নয়, তারা হলো দিলুর নিজস্ব গ্যাং। এদের প্রত্যেকেই মার্ডারের সিদ্ধ অস্ত। মার্ডার করে পান্তা ভাত খেয়ে দিব্যি নাক ডেকে ঘুম যেতে পারে। মার্ডার এদের কাছে হাতের ময়লা। তবে এদের ঈমান সাচ্চা, কথা দিয়ে কথা রাখে। বিশ্বাসভঙ্গ করা এদের সংবিধান বহির্ভূত। মূল অপারেশন এরাই চালাবে, লিড দিবে দিলু। অবশেষে প্রতীক্ষার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। 40টির মোটর বাইক, 2টি হাইস আর একটি পাজেরো এসে পৌঁছেছে জাহাজঘাটায়। জাহাজঘাটে ভিড়তে আরও কিছু সময় লাগবে। জাহাজ আসার আগে যে যার মতো সময় কাটাচ্ছে। রহিমা বেগম বেশ নার্ভাস, কিন্তু সে তার নার্ভাসনেস আপ্রাণ ঢেকে রাখার চেষ্টা করছে। দিলু একটু দূরে দূরে আছে, দিলুর সেই গ্যাং আছে আর একটু দূরে। ওরা জাহাজে উঠবে সবার শেষে, দিলু উঠবে প্রথম দিকেই। ঘাট থেকে 100 গজ দূরের একটি টং দোকান। দোকানের পেছনে বিস্তৃত বালুর মাঠ। টং থেকে চা আর সিগারেট নিয়ে গ্যাং চলে এসেছে বালুর মাঠে। আশেপাশের কোনো মানুষজন নেই। দূরে কিছু শ্রমিক কাজ করছে। শ্রমিকদের পেছনে কলকারখানা, তারও পেছনে লোকবসতি, তারও পেছনে পুনরায় নদী। নদীর পর গ্রাম, গ্রামের পর আবারও গ্রাম। গ্যাংটির লিডারের নাম ঠাল্লু লাল। ঠাল্লু গালি ছাড়া কথা বলতে পারে না। কথার আগেই গালি দিয়ে নিতে হয়, নইলে সে কথা বলতে পারে না। ওই খাঙ্কির পোলারা, মাদার চোদের বাচ্চারা, কুরিয়ান মাদার চোদ, আজকে কিন্তু খাড়া কোপাইতে হইব। আজ বস্তুত কোপাকুপির কোনো মিশন নেই। ঠাল্লুর রীতি বা প্রথা হলো, সে যা বলবে বাস্তব কিংবা অবাস্তব অন্যদেরকেও সেটাই সাপোর্ট করে সেই মোতাবেক কথা বলতে হবে। তাই সরখেল বলল, ওর মায়েরে বাপ খাঙ্কির পোলাগো কাঁচা খায়া ফেলাইতে হইব। গোদাতিল্লি সরখেলকে সাপোর্ট দিয়ে বলল, খাঙ্কির পোলাগো বিত্তে বইরা দিমু ওর মায়েরে বাপ। কোপা শামসু বলল, মাদারচোদ তোর 14 গোষ্ঠী খগেন করে দেব, শালা মাদারচোদ। ওরা জানে এসব গালাগালির কোনো অর্থ নেই, তবু ঠাল্লুর নির্দেশ পালন না করে উপায় নেই। এভাবে অশ্লীল গালাগালি করে কথা বলবার যে স্টাইল, এর অবশ্য একটা নামও আছে, তরিকায়ে ঠাল্লু বাবা। টিটুকে বিদায় দিয়ে জিলং সেদিন বাসায় ফিরেছিল অনেক রাতে। এই দীর্ঘ সময় সে কী করেছিল? সে তো চাইলেই রাস্তা ধরে হাঁটতে পারে না, চাইলেই যে কোনো দোকানে বসে চা খেতে পারে না। তাকে চলতে হয় এমনভাবে যেন সে মানুষের কাছে থাকলেও মানুষ তাকে ছুঁতে না পারে, কারণ সে একজন বাংলাদেশের রাজনীতিবিদ। সে নেলসন ম্যান্ডেলা কিংবা হোচিমিন নয়। সে আসলে একজন সাধারণ মানুষের চেয়েও বেশি সাধারণ, কারণ সাধারণ মানুষ এমন অনেক কিছুই পারে যা সে পারবে না, যা করার সক্ষমতা সত্যিই তার নেই। সে এসব কিছুই বোঝে। সে বুঝতে পারে টিটু তাকে কি বোঝাতে চেয়েছিল, কিন্তু সে তো তাই। সে কি চাইলেই পারবে নিজেকে পরিবর্তন করতে, কিংবা সে কি আদৌ নিজেকে পরিবর্তন করতে চায়? জিলম গাড়িতে বসে এসব ভাবছিল। জন কিটসের একটি লাইন তার মনে পড়ে, Adieu, the fancy cannot cheat so well as she is famed to do.
ডিসিভিং আল্প। তবে কিটসের বাস্তবতা আর জিলোমের বাস্তবতা এক নয়। তবুও এই বাক্যটাই জিলোমের মনে পড়ল। কেন যে? জিলোম ড্রাইভারকে বলল ৩৬ র্যাঙ্কিন স্ট্রিটে যেতে। ৩৬ র্যাঙ্কিন স্ট্রিটের একটা বাড়ির সামনে গাড়িটা কিছুক্ষণ দাঁড়ালো। এই বাড়িটা তখন ৭ তলার দালান ছিল না। পারুলরা যখন থাকত তখন এটা ছিল একটি একতলা বাড়ি। স্কুল জীবনে জিলোম পারুলের মতো একটা সাধারণ ঘরের সাধারণ মেয়েকে ভালোবাসি বলার সাহস পায়নি। পারুলও কি তাকে ভালোবাসত? জানা হয়নি জিলোমের, জানাও হবে না কোনো দিন। কলেজে এসে কলেজ ফাইনাল শেষ হবার পর জিলোম জেনেছিল যে রেনু মেয়েটা তাকে পছন্দ করত। রেনু ছিল ডাক সাইটে সুন্দরী। আহা, রেনু কেন যে তাকে অ্যাপ্রোচ করল না, এ নিয়ে আজও আফসোস রয়ে গেছে জিলোমের। ইউনিভার্সিটিতে এসে জড়িয়ে গেল রাজনীতিতে। জিলোম কোনোদিন ভাবেনি যে রাজনীতিতে আসবে, কিন্তু কিভাবে যেন আশা হয়েই গেল। ইউনিভার্সিটিতে বন্ধুবান্ধবের তো অভাব ছিল না, আর কত শত মেয়ে জড়ো হয়ে থাকত আশেপাশে, যেন চাইলেই আকাশ ছোঁয়া যায়। কিন্তু আকাশ যদি নিজেই জিলোমকে ছোঁয়ার জন্য মরিয়া হয়ে থাকে, তখন সেই আকাশের মূল্য হয়তো কমে যায়, নিজেকে মস্ত এক মহাকাশ মনে হতে থাকে। গাড়িটা যখন ৩৬ র্যাঙ্কিন স্ট্রিট থেকে বেরিয়ে কলাতলার দিকে যাচ্ছিল, ঠিক তখনই ব্যাকভিউ মিররে তাকিয়ে জিলোমের মনে হলো তাকে ফলো করছে কেউ। মনের ভুল নাকি আসলেই ফলো করছে? জিলোম রেনুদের বাসার দিকে যেতে চাইছিল, কিন্তু ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে যেতে বলল। বাসার ঠিক ৫০ গজ কাছাকাছি আসবার পর সন্দেহজনক গাড়িটি হঠাৎ করে মোড় নিয়ে উধাও হয়ে গেল। এরকম যে শুধু আজকে হলো তা নয়, এর আগেও একাধিকবার এমন হয়েছে। জিলোম ভাবছে, প্রতিবারই কি মনের ভুল বা সন্দেহ হতে পারে? বাসার কাছে এসে জিলোম গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বাসার ভেতর ঢুকে যেতে বলে রাস্তায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। দূরে কোথাও একটা রাতচড়া পাখির অস্পষ্ট আওয়াজ। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে জিলোম আঁতকে উঠল। কি রে, ভয় পেয়েছিস? আরে মা, তুমি এত রাতে বেরিয়েছ কেন? তুই রাস্তায় কেন? বাসায় ঢুকবি না? ঢুকবো মা, তুমি বাসায় যাও, আমি একটু পরেই চলে আসব। আশা বেগম কথা না বাড়িয়ে চলে গেলেন। আশা বেগম চলে যাবার পরে দক্ষিণ দিকে একটি গাড়ি ডান দিকের গলিতে ঢুকে গেল। জিলোম নিশ্চিতভাবে বুঝতে পারল কিছুক্ষণ আগে উধাও হয়ে যাওয়া গাড়িটাই ডান দিকে আবার উধাও হলো, অথবা গা ঢাকা দিল। না, এটা সন্দেহ হতে পারে না। আজ সে নিশ্চিত যে তাকে কেউ না কেউ বরাবরই নজরে রাখছে। দু এক সময় সে টের পেলেও অধিকাংশ সময়ই টের পায়নি। জিলোম মনে মনে ভাবল, না, ডাইনিটা খেলতে চাইছে। ঠিক আছে, খেলা হবে, খেলা হবেই। জিলোম ড্রাইভারকে হাঁক দিয়ে বলল, ভোলা, গাড়ি বের করো। এমভি কাওয়ারচর ঘাটে এসে ভিড়েছে। সবার আগে উঠল রহিমা বেগম, সঙ্গে কয়েকজন নেতা, তারপর অন্য সবাই। সবশেষে উঠল ঠাল্লু অ্যান্ড গং। জাহাজ চলতে শুরু করেছে। যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছে একতলায়, দোতলায়, ছাদে, ডেকে। মৃদু আওয়াজে সাউন্ড বক্সে গান বেজে চলেছে। বক্তৃতার টক্তৃতার কোনো পর্ব নেই, এ যেন এক অভিনব আয়োজন। লঞ্চের সময় দেয়া হয়েছে মধ্য দুপুরে। রহিমা বেগম ঠোঁটে ফুটিয়ে রেখেছে কৃত্রিম হাসির ছটা। নিজের নার্ভাসনেস ঢাকবার আপ্রাণ চেষ্টা করে চলেছে। হঠাৎ হঠাৎ একটু আনমনা হয়ে যাচ্ছে, কিন্তু
তার এই আনমনা ভাব শুধু একজন ছাড়া আর কেউ টের পাচ্ছে না। সেই একজন হল দিলু। ঠাল্লু আর তার লোকজন এক জায়গায় একসঙ্গে নেই, তারাও আছে ছড়িয়ে ছিটিয়ে। সময় হলে তারা চলে যাবে জায়গা মতো। রহিমা বেগম দিলুকে ইশারা করলেন। ইশারার কোড হল রহিমা বেগম পার্স থেকে টিস্যু নিয়ে ঘাম মোছার ভঙ্গিমায় মুখমণ্ডল মুছে নদীর জলে ফেলে দেবেন। তিনি পরপর 2টি টিস্যু 2বার ব্যবহার করবেন। দিলু ইশারা পেয়ে দেবার্তিকে বলল, খাবারের ঘোষণা দিতে। দেবার্তি মিহিন কণ্ঠে ঘোষণা দিল, সুপ্রিয় অতিথিবৃন্দ, আনন্দময় ভ্রমণে সকলকে স্বাগতম। কিছুক্ষণের মধ্যেই পরিবেশিত হতে যাচ্ছে মধ্যাহ্নভোজ। যথাসময়ে অংশগ্রহণের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইল। আজকের মনোরম আয়োজনে আমাদের সঙ্গে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। ভোজ শুরু হয়ে গেছে। এক একজনকে দেখে মনে হচ্ছে যেন 1000 বছর ধরে উপোস। নাক ডুবিয়ে খাচ্ছে। সবাই দেখছে রহিমা বেগম খেতে না বসে খাবার তদারকি করছেন, কিন্তু রহিমা বেগম ছাড়াও যে আরও কয়েকজন খাবারের টেবিলে অনুপস্থিত তা কেউই খেয়াল করেনি, করবার কথাও নয়। কেননা বিষয়টির মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। সবাই একসঙ্গে খাবেই এমন তো কোনো কথা নেই। 2-4 জন অনিবার্য কারণে পরে খেতেই পারে, খুব স্বাভাবিক। তাই এসব কারোরই ভাবার বিষয় নয়। ভাবনার বিষয় হলো, জাহাজের ক্যাপ্টেন মনে হয় কোনো কিছু আঁচ করতে পেরেছে, আর এই বিষয়টি পরিষ্কার টের পাচ্ছে দিলু। দেবার্তিকে দিলু বলল, তুমি একটু ক্যাপ্টেনের কক্ষে গিয়ে ক্যাপ্টেনকে সময় দাও। ক্যাপ্টেনের কক্ষে কেন যেতে হবে বুঝতে না পেরে দেবার্তি প্রশ্ন করল, কেন? হাতে গোনা কয়েকজনের বাইরে যারা অপারেশন সম্পর্কে কিছুই জানে না, দেবার্তি তাদের মধ্যে একজন। মেয়েটার জন্য ওই মুহূর্তে দিলুর বড্ড মায়া হলো, কিন্তু মায়া করার সময় এখন নয়। ঘটনা ঘটিয়ে ফেলতে হবে খুব দ্রুত, যেহেতু অপারেশন প্রায় শুরু হয়ে গেছে। যে যার মতো পজিশন নিয়ে নিয়েছে। মনের মধ্যে কোনো অজানা সন্দেহ কেউ উকি দিলেও দেবার্তি যেন কথা না বাড়াতে পারে, এজন্য দিলু বলল, ম্যাডাম আমাকে বলতে বলল, তাই আমি তোমাকে বললাম। কেন যেতে হবে আমি জানি না, এখন তোমার ইচ্ছা, গেলে যাবে, না গেলে নাই। ম্যাডামের কথা বললে না যাওয়ার উপায় নেই। অগত্যা দেবার্তিকে যেতেই হলো। অল্প কিছুক্ষণ পর দিলু আবিষ্কার করল চালে ভুল হয়েছে। ক্যাপ্টেন ছোকরা বড্ড শিয়ানা। দেবার্তি কক্ষে প্রবেশ করায় ক্যাপ্টেনের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। দিলু ঠাল্লুকে ফাইনাল সিগন্যাল দিয়ে দিল। দিলুর সিগন্যাল পেয়ে ঠাল্লু অ্যান্ড গং 11 মিনিটের মাথায় জাহাজে পানি ঢুকবার সমস্ত ব্যবস্থা ফাইনাল করে ফেলল। জাহাজে পানি ঢুকা শুরু হয়ে গেছে, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। দিলু ক্যাপ্টেনের কক্ষে প্রবেশ করে দেবার্তিকে ইশারায় চলে যেতে বলল। দিলুর চেহারায় এমন একটা কিছু ছিল যা দেখে দেবার্তি মনে হয় একটু অপ্রস্তুত হয়েই কক্ষ থেকে বেরিয়ে গেল। কক্ষে দিলুর প্রবেশ ও দেবার্তির প্রস্থান এত দ্রুত ঘটল যে ক্যাপ্টেন কিছু বুঝে উঠবার আগেই টের পেল তার মাথার পেছন দিকটা ছুঁয়ে আছে স্বয়ংক্রিয় মেশিনের নল। দিলু বলল, কোনো শব্দ হবে না, জাহাজ চলতে থাকবে মাঝদরিয়া বরাবর। ক্যাপ্টেন অবাক হচ্ছে এই ভেবে যে অনুষ্ঠানের জন্য জাহাজ ভাড়া করা হয়েছে, এখানে এমন অদ্ভুত ঘটনা ঘটার তো কোনো কারণই নেই। যদি ডাকাত পড়তো তাও যুক্তি ছিল, কিন্তু এরা তো এখানের সবাই দলের লোক। ডাকাত পড়ার তো কোনো প্রসঙ্গই নেই। তাহলে বিষয়টা আসলে কি? জাহাজেই বা পানি ঢুকলো কিভাবে? কিছুক্ষণ পর যাত্রীরাও টের পেয়ে যাবে। জাহাজ দ্রুত তীরে না ভিড়ালে এবং যাত্রীরা যদি স্পিডবোট, লাইফ জ্যাকেট বা টায়ারের সাহায্য নিয়ে জাহাজ থেকে সরে যেতে না পারে, তাহলে তো সবাই ডুবে মরবে। কি সর্বনাশ! সবাইকে ডুবিয়ে মেরে লাভটাই বা কি, কিংবা কার বা কাদের লাভ? ক্যাপ্টেনের মাথা কাজ করছে না, বরং সে একই সঙ্গে প্রচণ্ড বিস্মিত ও আতঙ্কিত। সে কিছু বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, যেন তার মুখ জিহ্বা প্যারালাইজড হয়ে গেছে। এখন আল্লাহ ছাড়া হেল্প করার আর কেউ নেই। সে মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করল। রহিমা বেগম আবার ইশারা করলেন। ইশারার কোড পানি খেতে গিয়ে একটা কাচের জগ ভেঙে ফেলা।
রহিমা কাচের জগ ভাঙতে না ভাঙতেই কোথা থেকে যেন বা মাটি ফুঁড়ে জল ফুঁড়ে নদীতে জাহাজ ঘেঁষে হাজির হলো 2টা স্পিডবোট। রহিমা সহ পূর্ব নির্ধারিত 10 জন বোটে উঠে পড়ল। সবাই ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল। কি ঘটছে কেউ বুঝতে পারছে না, শুধু বিস্ময় নিয়ে বোকার মতো তাকিয়ে থেকে রহিমা বেগমদের বোটে করে চলে যাবার দৃশ্য দেখছে আর আতঙ্কে স্থবির হয়ে পড়ছে। একসময় সবাই টের পেল জাহাজ ডুবতে শুরু করেছে। সবাই মিলেঝিলে চিৎকার শুরু করেছে। 2-4 জন বন্দী করে ক্যাপ্টেনের কক্ষে যেতেই গুলির শব্দ। মানুষ গুলি দরজার কাছেই লুটিয়ে পড়ল। স্পিডবোটে রহিমা বেগমের মোবাইলে দিলুর ফোনে থেকে কল এসে ক্রমাগত বেজেই চলছে, কিন্তু রহিমা রিসিভ করছে না। রহিমা রিসিভ করবে না কারণ সে চায় না কেউ তার কাজের সাক্ষী থাকুক। বোটে অন্য যারা আছে তাদের ঘোর এখনও কাটেনি, যদিও তারা জানত যে দৈবাত কোনো সমস্যা হলে স্পিডবোট রেডি করা আছে। তারা যেন বোট আসলে সঙ্গে সঙ্গে বোটে উঠে পড়েন, কিন্তু বোট যে মাত্র 2টা আসবে আর পুরো জাহাজই যে তলিয়ে যাবে এ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তারা নিজেরাও কনফিউজড যে তারা কি জলে ভেসে আছেন নাকি ব্যাপারটা এরকম যে তারাও জলে তলিয়ে গেছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না। তাদের মনের অবস্থা বুঝতে পেরে রহিমা মজা পাচ্ছেন আর মনে মনে মিটিমিটি হাসছেন। রহিমার সেই রহস্যময় হাসির শব্দ কেউ শুনতে পেল না। ঠাল্লুয়েন গংয়ের সবাই হাতে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেনের কক্ষের কাছে। গোদাতিল্লি ঠাল্লুকে দিশেহারা ভঙ্গিমায় প্রশ্ন করল, বস, আসল খাঙ্কির পোলা কোন খাঙ্কির পোলায়? উত্তরে ঠাল্লু কিছু না বলে দিলুর দিকে পিস্তল তাক করে নিমিষেই দিলুকে ঝাঁঝরা করে দিল। সমগ্র জাহাজে কেয়ামত নেমে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত যাত্রী নিয়ে এমভি কাওয়ার চর তলিয়ে যাবে মাঝ দরিয়ায়। ক্যাপ্টেনের কানে ক্রমাগত বেজে চলেছে ক্যাসাব্লাঙ্কা কবিতার সেই বিখ্যাত লাইন, স্পিক ফাদার, once again he cried, if I may yet be gone.